আমি কিন্তু ব্যক্তিগতভাবে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে। সভাপতিরা বিরোধী দলে হয়, এটা আমি মনে করি জবাবদিহিতার জন্য ভালো। একজন লোক হলো, সে হলো মনে করেন ছায়া অর্থমন্ত্রী। এখন সে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কিছু কিছু অনিয়ম নিয়ে আলোচনা করতে চায়, তো সে কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে সেই তথ্যগুলি পাবে, যদি সে চায় পাবে। কিন্তু আমাদের এখানে কি সেটা সম্ভব? আমাদের এখানে দিবেই না। এটা তো এনডিএ, ওই যে বললাম না, সব নন কোনো ডিসক্লোজার। কথাই তো বলবে না, বলবে যে ভাই আমি এটা সম্বন্ধে জানতে চাই, কোনো আওয়াজই করবে না। তাহলে ওনাকে ছায়া বানিয়ে লাভ কি? এই ছায়া তো কার সঙ্গে কোনো আলোচনা করতে পারবে না। তো এটা একটু জটিলতা আছে। তবে এটা যদি আমার কথা হলো কি, যদি জবাবদিহিতা হয়, এটা তো আসলে এক ধরনের জবাবদিহিতার ব্যাপার। জবাবদিহিতা যে কোনো মাত্রায়, যে কোনো ফর্মে হোক, সেটা আমার এটা পছন্দ আর কি। আমি মনে করি সবারই জবাবদিহিতা থাকা উচিত। আর যদি ওরা যদি জোটগতভাবে করে, তাহলে এটা মনে হয় ইজি হবে। আর একটা কথা বলি আপনাকে আমি, এই যে এই সংস্কার প্রস্তাবটা ছিল যে আপনার প্রত্যেকটা যে সংসদীয় কমিটি হবে, সেই সংসদীয় কমিটিগুলোর সভাপতি হবে একজন বিরোধী দলীয় সংসদ সদস্য। এটা কিন্তু ভালো ছিল, কিন্তু বিএনপি যে ওদের যে আপনার যে প্রস্তাবটা আর কি, সেটা হলো গিয়ে যে ওখানে সংসদের যে সংসদ সদস্যের যে সংখ্যা, তার যে আনুপাতিক হার, সেই আনুপাতিক হারে এই সংসদীয় কমিটিগুলোর সভাপতি বিরোধী দল অথবা সরকারি দল পাবে। তো এটা কিন্তু আসলে জবাবদিহিতাকে নিশ্চিত করবে না, কারণ সংসদীয় দলের সভাপতি যদি কমিটির সভাপতি বিরোধী দলে থাকলেও কি জবাবদিহিতা নিশ্চিত হয়? অবশ্যই করতো, অনেকটা করতো। কারণ সংসদীয় যে দলগুলো কমিটিগুলো আছে, এই যখন কোনো বিল আসবে, সেই বিল কিন্তু সংসদীয় কমিটির মাধ্যমে যাবে একটা। দ্বিতীয়ত কিন্তু ওখানে তো সভাপতি একজন হোক, বাট উনি তো ভোকাল সবচেয়ে। সভাপতি তো একটা ভূমিকা রাখে, তাই না? একটা সভা, যেমন আমরা এখানে আমরা যতই ভালো বলি না কেন, আসন বিশিষ্ট একটি সরকারি দলের বিরুদ্ধে সামান্তা এবং আমি যতই ভালো বলি না কেন, এই অনুষ্ঠানের নিয়ন্ত্রণ কিন্তু আপনি করতেছেন। আমি হয়তো একটা কিছু বলতে যাচ্ছি, আপনি আমার কাছে নিয়োগ দিলেন, আমার কিছুই করার নাই। কাজে সভাপতি কিছু একটা ভূমিকা আছে, বড় ভূমিকা আছে। তো এখন ওখানে কি হয় যে সংসদীয় কমিটির আরেকটা আছে, ক্ষমতা আছে। সে কিন্তু যে কোনো মন্ত্রণালয়ের কোনো একটা বিষয় নিয়ে তারা ওখানে প্রসঙ্গটা তুলতে পারে, নিজেরাই উঠাতে পারে, দাবি করতে পারে, দাবি করতে পারে, চাইতে পারে। তো ওইখানে যদি আপনার সভাপতিরা বিরোধী দলে হয়, এটা আমি মনে করি জবাবদিহিতার জন্য ভালো। কিন্তু বিএনপির মতলব বোধহয় ওইদিকে না। বিএনপি চাচ্ছে যে না, তারা এখন মনে করেন 2/3, অর্থাৎ 2/3 মন্ত্রণালয়ের সভাপতিত্ব তারা করবে। আর মনে করেন নারী ও শিশু, তারপরে আপনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এগুলি হয়তো ওদেরকে দিবে আর কি, যেগুলি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, তাই না? সংস্কৃতি বিষয়ক দিবে কিনা যাই না, বলতে পারবো না। তো এটা আসলে ভালো হচ্ছে না। মানে আপনি যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, উচ্চ কক্ষ যেটা বলা হচ্ছিল, আমি কিন্তু ব্যক্তিগতভাবে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির পক্ষে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। পিয়ার মানে ডিরেক্ট পিয়ার, ভোটের পার্সেন্টেজে। হ্যাঁ, ভোটের পার্সেন্টেজে যেমন তাহলে উচ্চ কক্ষে 100টার মধ্যে 32টা পাবে হলো জোট। এই জোট পাবে 32টা। আর এখন পাবে কটা? এখন তো পাবে ধরেন আপনার 26টা অথবা 22টার মতো, 23টার মতো পাবে। তো আমি চাচ্ছিলাম যে ওটা হোক, বিয়ার হোক। এটা কেন? উচ্চ কক্ষের কাজটা কি? উচ্চ কক্ষ কি কোনো আইন চেঞ্জ করে ফেলাতে পারবে? উচ্চ কক্ষের কাজ মূলত পরীক্ষা নিরীক্ষা করে এক ধরনের জবাবদিহিতা, সংসদকে জবাবদিহি করতে বাধ্য করে। এই যে জবাবদিহিতাটা, এটা ইম্পর্টেন্ট। আমি আর কিছু বলছি না, কিন্তু ওনারা কি একটা বিল বাতিল করতে পারবে না। একটা বিল মনে করেন নিম্ন কক্ষে গভর্নমেন্ট পাস করতে চায়, নিম্ন কক্ষে পাস হয়ে আসছে, উচ্চ কক্ষে সেটা ফেরত পাঠাতে পারে। কিন্তু ওরা যে বলে না আমরা এটাই করবো, তাহলে ওরা ওটা পাস করতে পারে। উচ্চ কক্ষে সেখানে কিছু আটকানোর কোনো ব্যাপার সেজন্য আপনি মনে করেন যে উচ্চ কক্ষে সরাসরি ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যদি উচ্চ কক্ষ তৈরি হতো, তাহলে উচ্চ কক্ষ আরো কার্যকর হতো? আমি মনে করি।